নারায়ণগঞ্জ নদী বন্দর। আমি দাঁড়িয়ে আছি এখানে। স্বাধীন সার্বভৌম বাঙালি রাষ্ট্র বাংলাদেশের প্রধান নদী বন্দর। শুধু আজকে নয়, শত শত বছর থেকে এই নদী বন্দরটি এই এলাকার প্রধান একটি বন্দর হিসেবে ব্যবহৃত, স্বীকৃত। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জন্ম সার্ধ শতবার্ষিকীতে স্মরণ করছি যে তিনি দুবার যে ঢাকা এসেছিলেন, এই নারায়ণগঞ্জে এসে নেমেছিলেন স্টিমার থেকে। রবীন্দ্রনাথ প্রথম ঢাকায় এসেছিলেন 1898 সালের 29শে মে তারিখে বঙ্গীয় প্রাদেশিক সমিতিতে যোগদান করবার জন্য। রবীন্দ্রনাথ ঢাকায় দ্বিতীয়বারের মতো আসেন এবং শেষবারের মতো 1926 সালে 6ই ফেব্রুয়ারি কলকাতা থেকে রওনা হয়ে ঢাকা মেলে গোয়ালন্দ পৌঁছে স্টিমারে চেপে স্টিমারে এই নারায়ণগঞ্জ নদী বন্দরে নেবে এখান থেকে মোটর শোভাযাত্রা করে তাকে নিয়ে যাওয়া হয়। তিনি ঢাকায় পৌঁছন। এই 8 মাইল পথ দুধারে প্রচুর লোক সমাগম হয়েছিল। ঢাকার নবাব তার ব্যক্তিগত মোটর গাড়ি পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথকে ঢাকায় স্বাগত করবার জন্য। আজকে এখানে এই নদীর পাড় দেখে বোঝা যাবে না যে সেদিন কত বিস্তীর্ণ ফাঁকা একটি সুন্দর নদী তীর ছিল। আমরা যদি হাতের ডান দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আহসান মঞ্জিল দাঁড়িয়ে রয়েছে। এই আহসান মঞ্জিল ঢাকার নবাবদের বাসস্থান ছিল। এরই সম্মুখে নিশ্চয় তুরাগ বজরাটি বাঁধা থাকত। তুরাগ মিরপুরের কাছে একটি নদীর নাম, টঙ্গী দিয়ে বয়ে গেছে। সেই তুরাগ নদীর নামে এই বিলাসবহুল বজরাটির নামকরণ করা হয়েছিল। ঢাকার নবাবেরা বেড়াতে বেরোতেন, শিকারে যেতেন এই তুরাগ জাহাজে করে। সেদিন লোকের ভিড়ে কবির মোটর শোভাযাত্রাও কিন্তু এই রকমই ধীর মন্থর গতি ছিল। আমরা ওয়াইজ ঘাটের কাছাকাছি এসে পড়েছি। মিস্টার ওয়াইজ একজন আরমানি ব্যবসায়ী ছিলেন। এখানে ডান দিকে রয়েছে ওয়াইজ ঘাটে তাঁর সেই বাড়ি মিস্টার ওয়াইজের, যেখানে বুলবুল ললিতকলা একাডেমি রয়েছে। এই নদী তীরে আজকের ঘিঞ্জি পরিবেশ দেখে কল্পনাও করতে পারবো না যে সেদিন কি মনোরম পরিবেশ ছিল, কি মন্দমধুর হাওয়া বইত। নর্থ ব্রুক হল এলাকায় পরিচিত লালকুঠি নামে। ঢাকার পাশ দিয়ে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার তীরে এই লালকুঠি বা নর্থ ব্রুক হল। ভারতে যখন ইংরেজ শাসন ছিল তখন একজন বড়লাট ছিলেন লর্ড নর্থ ব্রুক। তাঁরই নামে, তাঁরই স্মরণে এই ভবনটি তৈরি হয়। রবীন্দ্রনাথ 1926 সালের 6ই ফেব্রুয়ারি শনিবার কলকাতা থেকে রওনা দিয়ে 7ই ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌঁছন। এবং 7ই ফেব্রুয়ারি যে তিনি ঢাকায় এসে পৌঁছন তখন তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় ঢাকাবাসীর পক্ষ থেকে। এবং সেই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছিল এই নর্থ ব্রুক হলে বা লালকুঠি নামে আজকে যা পরিচিত। আসুন আমরা নর্থ ব্রুক হলের ভেতরে ঢুকি এবং দেখি যে সেদিন যেখানে সভা হয়েছিল, সংবর্ধনা হয়েছিল, সেখানে শোনা যায় যে কয়েক হাজার মানুষ হয়েছিল। তাদের কতটা কিভাবে সংকুলান হয়েছিল নিশ্চয়ই এখানে উপচে পড়েছিল। আসুন ভেতরে গিয়ে দেখি। নর্থ ব্রুক হল, লালকুঠি, তার ভেতরে দাঁড়িয়ে আছি। এখানেই রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়া হয় ঢাকাবাসীর পক্ষ থেকে। সেদিন এই সংবর্ধনার আয়োজন করেছিল ঢাকা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। তখন মিউনিসিপ্যালিটি ছিল এই ঢাকা শহর।
আর পিপলস অ্যাসোসিয়েশন যৌথভাবে সংবর্ধনাটি দিয়েছিল। আর সেদিন এই হলে কয়েক হাজার মানুষ ছিল। আজকে আমার সামনে আসনগুলো দেখা যাচ্ছে, আর দোতলায়ও অনেকে বসবার জায়গা রয়েছে। তারা সবাই ছিলেন, এবং আমার মনে হয় যে মাঝখানের যে ফাঁকা জায়গা এবং প্রবেশপথ, সেখানেও লোকে পরিপূর্ণ ছিল, বিবরণটা যেমন পাওয়া যায়। এবং সেদিন তাদের সম্মুখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে বক্তৃতা করেছিলেন, যে ভাষণটি দিয়েছিলেন, তাতে তিনি বলেছিলেন, ঢাকা শহরে বহু পূর্বে একবার এসেছিলাম, কিন্তু সে না আসারই মধ্যে এই আজ প্রথম এসেছি বললেই হয়। এই সুযোগে আপনাদের কাছে আমার পরিচয় স্পষ্ট করতে হবে। কেমন করে বলি, সময় কোথায়? করোনেশন পার্ক ছিল এখানে। এই করোনেশন পার্কে রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়া হয় ওই 7 তারিখেই দ্বিতীয়বার। নর্থ ব্রুক হলে বিকেল 4:30টার সময় যে সংবর্ধনা দেওয়া হয়, সেইটার পরে এখানে 5:30টায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা দিয়েছেন হিন্দু মুসলিম সেবক সমিতি, আর সংবর্ধনা দিয়েছেন রেড পেয়ার্স অ্যাসোসিয়েশন। তারা দুটি আলাদা মানপত্র পেশ করেন, এবং এরা যে রিসেপশনটি, যে সংবর্ধনাটি দেন, আমার খুব দুঃখ হচ্ছে, আমি ছোটবেলায় এখানে বহুবার এসেছি, ভারী সুন্দর পার্ক ছিল। এখন এখানে নানা রকমের কাপড় বিক্রি হচ্ছে, পুরো জায়গাটাই পাল্টে গেছে। এবং ওইখানে ছিল ঢাকায় যেটা ওসমানী উদ্যানে এখন যে কামান আছে, সে কামানটি এই অদূরে এখানে স্থাপিত ছিল। অনেকেই আমরা এসে কামানটির কাছে দাঁড়াতাম। রবীন্দ্রনাথ যখন এসেছিলেন তখনও কামানটি ওখানেই ছিল। কোথায় সেই মনোরম দৃশ্য, কোথায় সেই নদী তীর, কোথায় সেই উন্মুক্ত জায়গা? আর আজ এখানে দোকানের পর দোকান, মানুষের ভিড়ে প্রায় দম ফেলবার মতো অবকাশ এখন আর পাওয়া যায়। ঢাকায় পটুয়াটুলি রোডের ওপরে ব্রাহ্ম সমাজ মন্দির। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহনের উদ্গাতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এর সার্বিক একটা রূপ দান করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সমাজ মন্দিরে এসেছিলেন 1926 সালের 8ই ফেব্রুয়ারি সোমবার। তিনি কলকাতা থেকে রওনা হন শনিবার, রোববারে ঢাকা এসে পৌঁছন। নারায়ণগঞ্জ থেকে তাকে আনা হয়, এবং পরদিনই তিনি এই মন্দিরে আসেন। এখান থেকে বিশাল একটি অভ্যর্থনা দেওয়া হয়। তার আয়োজন করেছিলেন যিনি, সেই নারীর নাম আপনাদের নিশ্চয়ই চেনা, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব লীলা নাগ। সেদিন তিনি প্রথম যুবতী ছিলেন, কিংবা কিশোরী বলা চলে, এবং 2000 নারী সেই সংবর্ধনা সভায় এসেছিলেন। এবং রবীন্দ্রনাথ তাদের বলেছিলেন যে আজকে বিশ্ব আমাদের ডাকছে, বাইরে থেকে আমরা ডাক পাচ্ছি, ঘরের ভেতরে পড়ে থাকাটা কোনো কাজের কথা নয়। তিনি আমাদের মা বোনদের উদ্দেশ্যে এই বাণীটি রেখেছিলেন এই মন্দিরে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবো যে সেখানে যে মূল আয়োজন হয়েছিল, তার মঞ্চটি, তার বেদিটি এখনো প্রায় সেই রকমই রয়েছে। আর একটা কথা তথ্য আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ, রূপসী বাংলার কবি, বনলতা সেনের কবি জীবনানন্দ দাশ, তার বিবাহ হয়েছিল এই মন্দিরে, ঢাকার এই মন্দিরে, ব্রাহ্ম সমাজের মন্দিরে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে।
তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মনো যেন তাহানিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মনো যেন তাহানিয়ত জানে। পাপের আমি এখন এসে দাঁড়িয়েছি এখনকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। 1926 সালে এর নাম ছিল জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ। 1926 সালের 9 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রবীন্দ্রনাথকে এখানে সংবর্ধনা দেওয়া হয়। তিনি ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং ভাষণটি তিনি দেন, তার জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। এই যে থাম সহ গাড়ি বারান্দা দেখা যাচ্ছে, এরই সম্মুখে প্রাঙ্গণ ছিল। এই প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়েছিল। অবশ্য এখন আর প্রাঙ্গণ নেই, এখন এখানে একটি শহীদ মিনার স্থাপিত হয়েছে। এই শহীদ মিনারের জায়গায় আমি কল্পনা করি রবীন্দ্রনাথ ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তিনি সংস্কৃতি বিষয়ে, সাহিত্য বিষয়ে এবং তার নিজের বিষয়ে বলেছিলেন। এই প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ভাষণ দিয়েছেন, ভাবতেও একটা মনের ভেতরে অদ্ভুত একটা ভাব সঞ্চার হয়। আজও যেন কান পাতলে তার বাণী শুনতে পাবো। তার বাণী তো চিরন্তন, তাই নয়? তার বাণী চিরন্তন। এই ঢাকা কলেজিয়েট স্কুলে আমি একসময় ছাত্র ছিলাম। সে 1948 সালের কথা। কুড়িগ্রাম থেকে এসে এখানে 9-10 পড়েছি। 1950 সালে ম্যাট্রিক পাশ করে বেরিয়েছি এই কলেজিয়েট স্কুল থেকে। কিন্তু এটা কলেজিয়েট স্কুলের মূল ভবন নয়। মূল ভবনটা, আদি ভবনটা ছিল এখান থেকে প্রায় 600 গজ উত্তরে, 600 কি 700 গজ উত্তরে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঢাকা শহরে যে জায়গাগুলোতে এসেছিলেন সেই জায়গাগুলোর আদি অবস্থা তো পাওয়া যায়ই না। এমনকি কোনো কোনো জায়গা এখন নিশ্চিহ্ন, বিলুপ্ত প্রায়। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই কলেজিয়েট স্কুলে এখানে নয়, সেই আদি ভবনে রবীন্দ্রনাথ এসেছিলেন 1926 সালের 10ই ফেব্রুয়ারি বুধবার দুপুরবেলায়। এবং এই দুপুরবেলাতে তিনি স্কুলের ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। এবং তাকে যখন স্কুলে আনা হয়, মানপত্র পড়েছিলেন একজন যাকে আমরা চিনব অনেকেই, অর্থনীতিবিদ ভবতোষ দত্ত। ভবতোষ দত্ত লিখছেন যে তিনি তো শুনেই একেবারে ঘর্মাক্ত কলেবর। রবীন্দ্রনাথকে যখন তিনি প্রণাম করেন, তাকে আশীর্বাদ করেন, ভবতোষ দত্ত এটাও লিখেছেন যে মানপত্রটি খুব গুরুগম্ভীর ভাষায় কোনো মাস্টারমশাই লিখে দিয়েছিলেন। সেটা শুনে কবির কি ভাবান্তর হয়েছিল আজকে এই বয়সে সেটা ভাবতে বড় ইচ্ছে করে। কারণ তার মুখে কোনো রকম বিকার দেখা যায়নি, না প্রশংসার না সমালোচনার। তিনি অম্লান বদনে শুনে গেছেন, সে কথা ভবতোষ দত্ত লিখেছেন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কার্জন হল,
কার্জন হলের সম্মুখে দাঁড়িয়ে আছি। ঢাকা মহানগরীর স্মারক একটি চিত্র হিসেবে কার্জন হলের ছবি সারা বিশ্বে প্রচারিত। এই কার্জন হলে রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়া হয় স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে। সেটা ছিল ওই 10ই ফেব্রুয়ারি। এর ভেতরে যে সভাকক্ষ রয়েছে, এখানে তিনি ভাষণ দেন দ্য মিনিং অফ আর্ট, অর্থাৎ শিল্প আমাদের কি বলে, শিল্প বলতে আমরা কি বুঝি, সে সম্পর্কে বক্তৃতা করেন। অবশ্যই সেখানে ছাত্র অধ্যাপক ছিলেন উপস্থিত এবং ছিলেন ঢাকার গণ্যমান্য ব্যক্তিরা, এবং খুব গুরুত্বপূর্ণ সেই ভাষণটি ছিল দ্য মিনিং অফ আর্ট। এই কার্জন হলে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন সেই সময়ই কিন্তু আরেকটি সংবর্ধনার প্রস্তুতি চলছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, সেটি মুসলিম হলের ছাত্ররা। তবে আজকে যেটিকে আমরা সলিমুল্লাহ মুসলিম হল বলে চিনি, সেটি কিন্তু নয়। এখন যেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই ঢাকা মেডিকেল কলেজের দ্বিতল কক্ষে কবিকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, মুসলিম ছাত্ররা দিয়েছিলেন, এবং সেখানে তাকে সুন্দর একটি উপহার দেওয়া হয়, মানপত্র, কবিতার আকারে ঘিয়ে রঙের সিল্কের কাপড়ের ওপরে লেখা, চারদিকে গোলাপি বর্ডার, ভারী সুন্দর সেই মানপত্রটি ছিল। এবং এই কার্জন হলে রবীন্দ্রনাথ আবারও এসেছিলেন একদিন পরেই, 13ই ফেব্রুয়ারি তিনি এসেছিলেন। সেখানে তিনি আরও দুটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যার একটির নাম হচ্ছে দি রুল অফ দ্য জায়ান্ট। দি রুল অফ দ্য জায়ান্ট অর্থাৎ যারা বৃহৎ, তাদের শাসনে মানুষের কি অবস্থা হতে পারে, সমাজের কি অবস্থা হতে পারে, রাষ্ট্রের কি অবস্থা হতে পারে, সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। রবীন্দ্রনাথ 10 তারিখে এখানে ভাষণ দিয়েছিলেন, 10 তারিখে মুসলিম হলের সংবর্ধনা গ্রহণ করেছিলেন, কিন্তু 11-12 তারিখে তিনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। লোক সমাগম ঠিক সইছিল না তার শরীরে। তিনি 13ই ফেব্রুয়ারিতে এখানে ভাষণ দেবার পরে 14ই ফেব্রুয়ারি যান অধ্যক্ষ অপূর্ব কুমার চন্দ্রর বাড়িতে। সেখানে তিনি কবিতা পড়ে শোনান, নিজের কবিতা। দীনু ঠাকুর, দীনেন্দ্রনাথ তিনি গান গেয়ে শোনান। সে এক অসাধারণ সন্ধ্যা রয়েছে, যার কথা এখনো অনেকের স্মৃতিকথায় আমরা পেয়ে থাকব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি হল থেকে রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে জগন্নাথ হলে ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যেতে পারেননি। 15 ফেব্রুয়ারি বিদায়ী দিনে জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে হল বার্ষিকী বাসন্তিকার জন্য তিনি একটি গান লিখে দেন। গানটি ছিল এই কথাটি ঢাকা শহরের বেশ কয়েকটি স্থাপনা আপনারা দেখেছেন যেখানে রবীন্দ্রনাথ গিয়েছেন। সেই স্থাপনাগুলো অনেক বদলে গেছে, অনেকগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। আমাদের একটাই শুধু প্রত্যাশা যে এই অনুষ্ঠানের মাধ্যমে বলবার কথা যে আমরা যেন ঐতিহ্যকে ভুলে না যাই, ইতিহাসকে ভুলে না যাই, আমরা যেন ঐতিহ্যকে সংরক্ষণ করি। এই যে ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকা, এও কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী।